মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আজকে মুখ্য প্রশ্ন, বা শুধু মুখ্যমন্ত্রীর কাছে নয়, পুরো ঘটনাক্রম বিবেচনা করলে এইটাই আজকে মুখ্য প্রশ্ন যে এমন কি ছিল কাগজে, এমন কি ছিল যেটার জন্য মুখ্যমন্ত্রীকে নিজে যেতে হলো। ডাল মে জরুর কুছ কালা হ্যায়, মানে এর মধ্যে মুখ্যমন্ত্রীর লুকোবার একটা ঘটনা অবধারিত নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তা না হলে কোনো মুখ্যমন্ত্রী এরকম আচরণ করে না। আজ পর্যন্ত ভারতে আমার জানা নেই যে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী এইরকম ধরনের একটা আইনানুগ তদন্ত যেখানে হচ্ছে সেখানে এইরকম আচরণ করেছেন। কপিল সিবলের পক্ষে অত্যন্ত অনুচিত কাজ হয়েছে এই কথাগুলো বলা, বিশেষ করে ফাইলগুলো যে গাড়িতে লোড করা হয়েছে সেটা তো সবাই পুরো রাজ্যবাসী দেখেছি। আজকে ইলেকট্রনিক মিডিয়ার যুগে তো এগুলো লুকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে এই পরিপ্রেক্ষিতে কপিল সিবাল কী করে এই মিথ্যা কথাগুলো বললেন কোর্টের সামনে আমার হৃদয়ঙ্গম হচ্ছে না। অভিষেক মনু সিংভি কি বিদূষকের ভূমিকা পালন সুপ্রিম কোর্টের সামনে ওখানে গিয়ে ওই সমস্ত কথাগুলো বলছেন যে একটা বেসরকারি সংস্থার অফিসে কিছু অচেনা লোক ঢুকছিল, সেই জন্য সেখানে হঠাৎ মুখ্যমন্ত্রী, ডিজি এবং সিপি চলে যাবেন, এটা স্বাভাবিক ঘটনা? এটা কেউ বিশ্বাস করবে? তো এই ঢাকাই কুট্টির কথা, এটা হচ্ছে কন্যা কর্তা ঘোরায় আসবো, এইটা তো সেরকম ব্যাপার। একটা কথা খালি আমি বলবো, আজকে যদি এর পরে কোনো সিদ্ধান্ত না হয়, ব্যাপারটাকে যদি ওই তারিখ পে তারিখের মধ্যে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি রাজ্যের জনসাধারণের সামনে বলবেন যে কিছু করতে পারলি, কিছু করতে পারলি? আমি তো গেলাম ওখানে, গিয়ে তো হার্ড ডিস্ক আর কাগজপত্র নিয়ে বেরিয়ে এলাম, আমাকে কেউ ছুঁতে পারলি? কেউ পারলি না। আমরা তো এই ব্যাপারটা টিভি মারফত এবং অন্যান্য মিডিয়া মারফতই দেখেছি। তাতে যতটুকু দেখে মনে হয়েছে এই যে দোষারোপগুলো হয়েছে ইডির তরফ থেকে, এগুলোর মধ্যে যথেষ্ট সত্যতা আছে। ঘটনাটা খুব মোটাভাবে দেখতে গেলে হচ্ছে যে ইডি একটা তদন্ত করছিল এদের অফিসে ঢুকে, সেই তদন্ত কয়লার জন্য কি ওদের কাগজপত্র বা তৃণমূলের কোনো একটা কিছু গোপন নথি বার করবার জন্য, এটা কেউ জানে না। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, কেউ নথিগুলো দেখেনি। নথিগুলো পরে মমতা ব্যানার্জি এসে ডিজি এবং সিপি দুজনের থাকাকালীন মমতা ব্যানার্জি সেগুলো ছিনিয়ে নিয়ে চলে যান। অতএব এটা একটা ব্যতিক্রমী ঘটনা, এবং এরকম ধরনের একটা যে জিনিসটা হয়েছে তাতে যে দোষারোপটা ইডি করছে তার মধ্যে সত্যতা আছে বলে মনে হয়, আমার বিশ্বাস। এই ঘটনাতে আরও বেশ কিছু পরপর যে ঘটনাগুলো আমরা এখানে দেখেছিলাম সেই বিষয়গুলো কিন্তু একের পর এক ইডি আজকে তুলে ধরেছে সুপ্রিম কোর্টের সামনে। যে আইন মেনে তল্লাশি যখন চালাচ্ছিল ইডি, সেই সময় নির্দিষ্ট পদ্ধতিতে নৈরাজ্য সৃষ্টি করা হয় এবং তল্লাশির সময় তুলকালাম ঘটে, এই ঘটনাটার কথাও কিন্তু ইডি আজকে তুলে ধরেছে। এবং তার সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান তদন্ত প্রক্রিয়ায় এসে বাধা দিয়েছেন এবং তাকে সেইখানে যোগ্য সঙ্গত করেছেন হচ্ছে সরকারি আধিকারিক এবং তার সঙ্গী সাথীরা। এবং আরজিতে এই অভিযোগও ইডি জানিয়েছে। তাতে কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, এই আরজির কথাও জানিয়েছে ইডি। এই বিষয়ে কি বলবেন? এটা তো খুবই সঙ্গত আরজি, কারণ যে ঘটনাগুলো ঘটেছে বলে ইডি বলছে সেগুলো তো ঘটেছে, আমরা তো দেখেছি যে মমতা ব্যানার্জি ওখানে গিয়েছিলেন একটা বেসরকারি সংস্থা তার অফিসে, সেই বেসরকারি সংস্থার অফিসে কিছু ছিল না, ছিল কি না এবং কি ছিল সেটা এখন পর্যন্ত কেউ জানে না। ওরা বলছেন যে এটার মধ্যে ওর মধ্যে তৃণমূলের নানা রকম গোপন নথি ছিল। ইডি আগাগোড়াই বলে এসেছে যে ওরা ওই অফিসে গিয়েছিল কয়লা কেলেঙ্কারি সম্বন্ধে যে কিছু কাগজপত্র আছে বা কি কিছু ঘটনাক্রম আছে সেটা সম্বন্ধে তদন্ত করতে। তো ব্যাপার হচ্ছে যে কাগজগুলো মমতা ব্যানার্জি নিয়ে গেছেন সেই কাগজগুলো ওরা যদি প্রকাশ করেন, করে দেখান যে ওর মধ্যে কি আছে,
আমাদের দেখাবার দরকার নেই, প্রকাশ্যে দেখাবার দরকার নেই, কিন্তু ধর্মাবতারদের যদি দেখান যে ওরা নিয়ে গেছে এবং প্রমাণ করেন যে এইগুলোই সেই কাগজ, অন্য কতগুলো কাগজ বার করে দেখিয়ে দিলেন, কোনো পুরনো খবরের কাগজ বার করে দেখিয়ে দিলেন, তাহলে হবে না। সেটা যদি দেখান তাহলে ব্যাপারটা কিছু হতে পারে, কিন্তু তা না হলে এটা তো সরাসরি বলা যেতে পারে যে ইডি একটা সাংবিধানিক সংস্থা, যাদের আইনগতভাবে এরকম তদন্ত করবার অধিকার আছে, তাদের কাজে বাধা দেওয়া একটা আইনত অন্যায়, একটা ক্রাইম, একটা অপরাধ। এবং এই অপরাধী আজকে দেশের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তার চেয়ে কম কিছু নয়, সঙ্গে আছেন পুলিশের দুজন একেবারে শীর্ষস্তরের আমলা। এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের এবং ব্যতিক্রমী বিষয়। ইডির হয়ে আজকে তুষার মেহতার সওয়াল করেছেন যে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা যে মুখ্যমন্ত্রী নিজে অভিযানে গিয়ে বাধা দিয়েছেন, এবং শুধু এটা প্রথমবার নয়, এর আগেও কিন্তু বারবার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবং এই বিষয়ে কিন্তু তিনি বলেছেন যে এর আগেও কিন্তু রাজীব কুমারের বাড়িতে যখন ইডি তল্লাশি করতে গেছিল, সেখানে তিনি ধর্নায় বসে পড়েছিলেন। এই নজির কিন্তু আজকে তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের সামনে। কি বলবেন? এগুলো তো ঘটনা, এগুলো সম্বন্ধে বলার কিছু নেই, এগুলো ঘটনা হিসেবে তো এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং এরাও অস্বীকার করতে পারবে না। এই যে তাবড় বড় বড় আইনজীবী, অর্থাৎ অভিষেক মনু সিংভি এবং কপিল সিবাল, যাদের এরা দাঁড় করিয়েছেন, তারাও এগুলোকে অস্বীকার করতে পারবেন না। এগুলো কোয়েশ্চেন অফ ফ্যাক্টস এবং অ্যাডমিটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্টস হবে। ওরা এগুলো ব্যাখ্যা করবেন নানাভাবে, এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা চাপাবেন। হাইকোর্টেও যে ঘটনাটা ঘটেছিল তার কথাও মানে জানাতে বা উল্লেখ করতে ইডি একেবারেই ভোলেনি। তার কারণ হাইকোর্টে যখন মামলাটা করা হয়, সেখানে আমরা জানি যে সেখান থেকে প্রচুর লোকজন এসে উপস্থিত হন এবং হল্লা শুরু করে দেন, এবং সেটাকে ইডি আজকে উল্লেখ করে বলছেন যে আইনমন্ত্রী তিনি নিজে একটি ঘটনায় বর্তমান আইনমন্ত্রী হওয়ার সঙ্গে কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে গণ্ডগোল পাকিয়েছেন। এবং এই মামলায় হাইকোর্টের শুনানিতে স্পষ্ট সেই সময় বিচারপতি নিজে উল্লেখ করে দিয়েছেন যে শুনানি করা সম্ভব হয়নি, এবং সেটার একটা হোয়াটসঅ্যাপ চ্যাটও রয়েছে যেটা খুব বিস্ফোরক। সেটা শুভেন্দু অধিকারীও প্রকাশ করেছিলেন, যে বলা হয়েছে 5 নম্বর কোর্টে সবাই আসুন, মানে সকলকে ডেকে আনা হয়েছে ওখানে হল্লা করার জন্য, যেটা আজকে সুপ্রিম কোর্টে ইডি তুলে ধরেছে। এটাও তো ঘটনা, এটার মধ্যে তো একটা লাইনও তৃণমূল বা তার আইনমন্ত্রী বা কোনো অ্যাডভোকেট ওখানে অস্বীকার করতে পারবেন না, একটা লাইনও অস্বীকার করতে পারবেন না। হাইকোর্টের ঘটনা শুনে বিচারপতি মিশ্র বলছেন যে যন্তর মন্তরের মতো অবস্থা, এবং এরপরে সলিসিটর জেনারেলকেও বলতে শোনা যায় যে হ্যাঁ, যন্তর মন্তরের মতোই অবস্থা করা হয়েছিল আদালতের। এবং হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিতে বাধ্য হয়েছেন যে শুনানির সময় আইনজীবী ছাড়া কোর্টের মধ্যে কেউ যাবেন না, এবং যার ফলে ভার্চুয়াল শুনানি করা হয়েছিল বা ভার্চুয়ালি মানে সেখানে অন্যরা উপস্থিত হতে পেরেছিলেন। যদি কেউ থাকতে চান তাহলে ভার্চুয়ালি উপস্থিত হতে হবে, এমন নির্দেশ ছিল হাইকোর্টের পক্ষ থেকে। তখন বিচারপতি মিশ্র বলছেন যে খুবই বিরল পরিস্থিতি। কিছু বুঝতে পারছেন এই বিষয়ে? না, এর মধ্যে বোঝবার কিছু নেই। যেটা বিচারপতিরা বলেছেন সেটা একেবারে সম্যক ব্যাখ্যা, এবং ঘটনা যেগুলো হয়েছে সেগুলো তো আমি বলছি, সেগুলোর ঘটনাটা একটা লাইনও অস্বীকার করবার জায়গা নেই কারণ। সুপ্রিম কোর্টে ইডি আরেকটা বিষয়ও সওয়াল করেছে যে আমাদের বিরুদ্ধে মানে ইডির বিরুদ্ধে উল্টে এফআইআর করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ পর্যন্ত মুছে ফেলা হয়েছে। এগুলো ঘটনা, এগুলো তো অস্বীকার করবার জায়গা নেই। এই ঘটনাগুলো নিয়ে বলবার কিছু নেই, এগুলো ঘটনা। এর ভিত্তিতে মহামান্য বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবেন, কিন্তু ঘটনাগুলো অস্বীকার করবার কোনো জায়গা নেই। সলিসিটর জেনারেল মেহতার সওয়াল যে পিএমএলএফ আইনের 8 নম্বর ধারা অনুযায়ী ইডি শুধুমাত্র একটি সরকারি সাধারণ মানে দফতর নয়, ইডির নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে যে ইডি অবৈধ হাওয়ালা টাকা যেখানে ট্রানজাকশন হয় বা যেখানে চিহ্নিত করা যায় সেইগুলোকে বাজেয়াপ্ত করে বা নিজের দখলে নেয়। কিন্তু সেই বিষয়টাকে অগ্রাহ্য করছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এসে। এই বিষয়টা তো একেবারে অসাংবিধানিক। হ্যাঁ, এই পিএমএলএ কথাটা বুঝতে হবে। প্রথম কথা, ঘটনা যেটা বলা হয়েছে সেটার মধ্যে তো আবার বলছি যে কোনো অস্বীকার করার জায়গা নেই। পিএমএলএ মানে কি? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ মানি লন্ডারিং, কালো টাকাকে সাদা করবার প্রক্রিয়া, সেটা যাতে করতে না, সেটা করার থেকে কারুকে যাতে বিরত করা যায়,
এরকম একটা দায়িত্ব ইডির ওপর আইন দিয়েছে। আবার বলছি, আইন ইডির ওপর একটা দায়িত্ব দিয়েছে যে যদি কেউ কালো টাকাকে সাদা করবার চেষ্টা করে তাহলে তাকে আটকানো, তাকে তার থেকে বিরত করার দায়িত্ব এবং ক্ষমতা ইডির আছে। সেটাকে যদি বাধা দেয় কেউ, তাহলে তার ব্যাপারেও নিশ্চয়ই পিএমএল এর একটা কোনো সেকশন আছে। আমি আইনটার সঙ্গে এত পরিচিত নই বলে আমি খুব বিস্তারিতভাবে বলতে পারছি না এটা, কিন্তু তার একটা ব্যাপার আছে। কিন্তু এই পিএমএল এটা যে এমন একটা আইন যেটাতে বাধা দেওয়ার পরিণাম খুব খারাপ হতে পারে, তার কারণ ইডি যে কাজগুলো করছিল তাতে বাধা দেওয়া মানে হচ্ছে কালো টাকাকে সাদা করবার যে প্রচেষ্টা সেটাকে সমর্থন করা। এবার বাকিটা বিচারপতিরা বলবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার প্রশ্ন তোলা হয়েছে যে কেন ইডি এখানে এই মুহূর্তে আইপ্যাকের দফতরে এসেছিল অভিযান চালাতে, এবং তারপরে যেটা বলা হয়েছে যে এসআইআর এর তথ্য সংগ্রহ করতে নাকি ইডি এসেছিল, এবং তার উত্তরে আজকে হাইকোর্টে ইডির পক্ষ থেকে জবাব দিয়ে বলা হয়েছে যে এসআইআর এর তথ্য সংগ্রহ করবার মতো বোকামির কাজ ইডি কেন করতে যাবে, কারণ সেটা তো যে কোনো রকম ওয়েবসাইটেই খুললে পাওয়া যাবে, সুতরাং ইডির তো সেখানে গিয়ে করবার দরকার নেই। বরঞ্চ ইডি যে জন্য গেছিল যে এখানে কয়লা কেলেঙ্কারি বা কয়লা পাচারের টাকার 20 কোটি টাকার ট্রানজাকশন হয়েছিল হাওয়ালা একটা চ্যানেলের মাধ্যমে, এবং তার সঙ্গে কোনোভাবে এই আইপ্যাকের নাম যুক্ত ছিল, সুতরাং এই কয়লা কেলেঙ্কারি তদন্ত করতেই ইডি আজকে গেছিল। এই কথাটাও কিন্তু আজকে ইডি স্পষ্ট করে দিয়েছে। প্রাথমিকভাবে এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ইডি ওখানে একটা আইনগত প্রক্রিয়া, আইনানুগ প্রক্রিয়াতে তদন্ত করবার জন্য ওখানে গিয়েছিল। সেটা কয়লা কেলেঙ্কারি হবে নিশ্চয়ই, কারণ কয়লা কেলেঙ্কারি ছাড়া অন্য কোনো জিনিস ওখানে তদন্ত করবার কোনো দায়িত্ব ইডির ওপর নেই। সেটা সিবিআই করতে পারে, রাজ্য পুলিশ করতে পারে, যে কেউ করতে পারে আর কি। তো অতএব ইডি যেটা বলছে সেটা প্রাথমিকভাবে প্রাইমা ফেসি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্য বলেই আমার মনে হয়। আর একটা প্রশ্ন যেটা ইডির আইনজীবী আজকে সওয়াল করেছেন, এবং এই প্রশ্নটা বাংলার প্রত্যেকটা মানুষের প্রশ্ন, সেটা হচ্ছে যে এমন কি ছিল সেখানে লুকোনোর জন্য যে জন্য মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি সেখানে যেতে হলো, এবং সেদিনকে কি ঘটনা ঘটেছিল এটা তো আমরা ভেতরকার খবরটা জানতাম না। আজকে ব্যাপারটা স্পষ্ট হলো যে ইডির অফিসাররা, ইডির আইনজীবী আজকে পরিষ্কার করে বলেছেন যে যখন সেখানে ওই তল্লাশি চলছিল ইডির, সেই সময় মুখ্যমন্ত্রীর পুলিশ যারা গেছিল তাদেরকে ইডি বুঝিয়ে বলতে গেছিল যে কি ঘটনা হচ্ছে, কি বিষয় তল্লাশি হচ্ছে, এবং তার মধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে যান। তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাকে বোঝানোর চেষ্টা করা হয়, তিনি কোনো বাধা, কোনো বোঝানো, কোনো কিচ্ছু মানেননি। সমস্ত কিছু অগ্রাহ্য করে তিনি সেখানকার সমস্ত ডকুমেন্টস সমস্ত নিজের সঙ্গে নিয়ে তিনি চলে যান। আজকে প্রশ্নটা এটা উঠছে যে আজকে তিনি মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। এই বিষয় নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আজকে মুখ্য প্রশ্ন, বা শুধু মুখ্যমন্ত্রীর কাছে নয়, পুরো ঘটনাক্রম বিবেচনা করলে এইটাই আজকে মুখ্য প্রশ্ন যে এমন কি ছিল কাগজে, এমন কি ছিল যেটার জন্য মুখ্যমন্ত্রীকে নিজে যেতে হলো। মুখ্যমন্ত্রীর নিচে তো ডিজি আছেন, সিপি আছেন, এরা আইপিএস অফিসার, আর ইডির দায়িত্বে যারা আছেন তারাও আইপিএস অফিসার। অনায়াসে মুখ্যমন্ত্রী এদের নিজের ডিজি বা সিপিকে বলতে পারতেন যে তোমরা এদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে ব্যাপারটা কি আছে সেটা দেখো, এবং এর মধ্যে কোনো রকম আমাদের যদি পার্টিগত কোনো কাগজ থাকে তাহলে সেই পার্টিগত কাগজ যাতে ওরা হস্তগত করতে না পারে সেটা নিশ্চিত করো। এটাই স্বাভাবিক প্রক্রিয়া ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে তেড়ে ফুঁড়ে ওখানে দৌড়ে ঢুকে গেলেন, এবং ঢুকে গিয়ে তারপরে সকলকে হকচকিয়ে দিয়ে কিছু কাগজপত্র একটা সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে এলেন। এটা তো কোনো এটা দেখলে যেটা বলা হয় হিন্দিতে যে ডাল মে জরুর কুছ কালা হয়, এর মধ্যে মুখ্যমন্ত্রীর লুকোবার একটা ঘটনা অবধারিত নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তা না হলে কোনো মুখ্যমন্ত্রী এরকম আচরণ করে না। আজ পর্যন্ত ভারতে আমার জানা নেই যে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী এইরকম ধরনের একটা আইনানুগ তদন্ত যেখানে হচ্ছে সেখানে এইরকম আচরণ করেছেন। আর যে কথাটা আমরা মাঝে 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 মাঝেই শুনছি,
মুখ্যমন্ত্রীর কাছ থেকেও শুনছি, তার ভাইপোর কাছ থেকেও শুনছি, ওখানে ওদের নাকি ইলেকশন স্ট্র্যাটেজি ছিল। ইলেকশন স্ট্র্যাটেজি ছিল, তার প্রমাণ কি? এরা তো গিয়েছিল কয়লা কেলেঙ্কারির খোঁজ করতে, কয়লা কেলেঙ্কারির যে নয় ছিল না সেটার প্রমাণ কি? এরা তো কয়লা কেলেঙ্কারির খোঁজ করতে গিয়েছিল। তার মধ্যে যে ইলেকশনের যে স্ট্র্যাটেজি যে ছিল, ইলেকশনের কাগজপত্র ছিল, যেটা কেড়ে নিলে তৃণমূলের ক্ষতি হবে, সেটার প্রমাণ কোথায়? সেটা বললে পরে তো সেটা প্রমাণ দিয়ে দেখাতে হবে। একে বলে বার্ডেন অফ প্রুফ। আমি যদি একটা কথা বলি তাহলে সেটা প্রমাণ করবার দায়িত্ব আমারই, সেটা কিন্তু অপ্রমাণ করবার দায়িত্ব অন্য কারোর ওপর বর্তায় না। অর্থাৎ আমি যে বা মুখ্যমন্ত্রী যে বলছেন ওই যে কাগজগুলো উনি নিয়ে গেছেন, সেই কাগজগুলোর মধ্যে ওর ইলেকশন স্ট্র্যাটেজির ব্যাপার ছিল, সেই উক্তিটি তো ইডি স্বীকার করেনি। এবার মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে এটার মধ্যে এই কাগজগুলোর মধ্যে ওর ইলেকশন স্ট্র্যাটেজির ব্যাপার ছিল, সেটা মুখ্যমন্ত্রী আগে প্রমাণ করুন। ইডি যখন এই প্রশ্ন করছে, মানে প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা ওখানে গেছিলাম কয়লা কেলেঙ্কারি তদন্ত করতে, তখন কিন্তু কপিল সিব্বল রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করেছেন যে আইপ্যাকের কাছে রাজনৈতিক দলের বিপুল পরিমাণ, মানে এই তৃণমূলের বিপুল পরিমাণ তথ্য ছিল, এবং সেইখানে ইডি যখন গেছিল তখন তারা জানতো যে দলের বহু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সেখানে থাকবে। নির্বাচনের ঠিক মাঝখানে সেখানে যাওয়ার কি দরকার ছিল? এবং একই সঙ্গে তিনি বলছেন যে কয়লা পাচার মামলাতে যে লাস্ট বার যে বয়ানটা নেওয়া হয়েছিল সেটা 2024 সালের 24শে ফেব্রুয়ারি। তারপর এতদিন কি ইডি ঘুমোচ্ছিল যে হঠাৎ করে আবার নির্বাচন যখন একেবারে সামনে এসে পড়েছে, কয়েক মাস মাত্র বাকি, তার আগে ইডির এত তৎপরতা? ইডি ওই সমস্ত তথ্য যদি এখন হাতিয়ে নেয় তাহলে আমরা নির্বাচন লড়বো কেমন করে? নির্বাচনের সম্বন্ধে, ইলেকশন স্ট্র্যাটেজি সম্বন্ধে যে কোনো তথ্য ছিল সে কথাটা তো প্রমাণ সাপেক্ষ। সেটা তো কপিল সিবল কোনো কাগজপত্র দেখিয়ে, কোনো দলিল দস্তাবেজ দেখিয়ে তো বলতে পারেননি। কোনোভাবে তো তৃণমূল বা কপিল সিবল কেউ তো প্রমাণ করতে পারেনি যে ওখানে ইলেকশনের কাগজ ছিল। অপরপক্ষে ইডি যে কাজটা করতে গিয়েছিল সেটা তো আইনানুগ কাজ। ইডির সে কাজটা করার আইনগত অধিকার আছে। 24 সালের ফেব্রুয়ারিতে হয়েছিল, এতদিন কি ইডি ঘুমোচ্ছিল? ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে হ্যাঁ ইডি ঘুমোচ্ছিল। ইডি যদি ঘুমোয় এতদিন ধরে, তাহলে তারপরে আজকে এবং তারপরে আজকে যদি জেগে ওঠে, সেটা কি আইন বিরুদ্ধ? ঘুমোবার বিরুদ্ধে কি কোনো আইন আছে? এতদিন ধরে ঘুমোবার বিরুদ্ধে কোনো আইন আছে? রাজনৈতিক কারণ যদি থাকে সেটা তো কোর্টের বিচার্য নয়। কোর্টের বিচার্য, এবং কপিল সিবলেরও সেটা বোঝা উচিত যে কোর্টের বিচার্য হচ্ছে এতে কোনো আইন ভঙ্গ হলো কিনা। যদি আইন ভঙ্গ না হয়ে থাকে তাহলে তর্কের খাতিরে যদি ধরে নেয় যে ইডি ঘুমোচ্ছিল, হ্যাঁ ঘুমোচ্ছিল, তাতে ক্ষতি কী হয়েছে? ইডি সম্ভবত ঘুমোচ্ছিল না, এই দলিল দস্তাবেজগুলো এরা ঘেঁটে দেখছিল। কারণ এ তো এর মতন খুনের বা ধর্ষণের মামলার মতন নয়। এই যে মানি লন্ডারিংয়ের ব্যাপারটা, এটা খুব জটিল, খুব কূট, সমস্ত নানা রকম কাগজপত্র, ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক ট্রান্সফার, এই সমস্তের মধ্যে দিয়ে প্রমাণ করতে হয়। অতএব এতদিন ধরে এর ওপরেই কাজ করছিল ইডি, ধরে নেওয়া যেতে পারে। আর অন্যভাবে ধরে নেওয়া যায় যে ইডি হ্যাঁ ঘুমোচ্ছিল, তাহলে ঘুমোবার বিরুদ্ধে তো কোনো আইন নেই। হ্যাঁ ঘুমোচ্ছিল, ইডির সব অফিসাররা ছুটিতে ছিল, যে কোনো কিছু আইন ভঙ্গ হয়েছে কিনা, ইডি কোনো আইন ভঙ্গ করেছে কিনা সেটা কপিল সিবল বলুন। ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে কাঁড়ি পাইল অফ ফাইলস নিয়ে এসে ঢোকানো হলো একটা গাড়িতে, যেটা শুধুমাত্র, সেটা কোনো সরকারি গাড়িও নয়, সেটা একটা শুধুমাত্র তৃণমূলের নামে রেজিস্টার করা গাড়ি, এবং সেই গাড়িটাকে পুরো কর্ডন করে রাখলো হচ্ছে মহিলা পুলিশের দল। এত ফাইল যে গাড়িতে ঠিকমতো ধরানো যাচ্ছে না, তাহলে এই সব ফাইলগুলো সব ভুয়ো, মিথ্যে কথা। এটা একটা বেসরকারি সংস্থা, আইপ্যাক একটা বেসরকারি সংস্থা। সেখানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। সেই বেসরকারি সংস্থায় যে বিরুদ্ধে পিএমএলএ আইনের আন্ডারে তৃণমূলে বা ইডির তরফ থেকে অভিযোগ ছিল যে তারা কয়লা কেলেঙ্কারিতে হাওয়ালার মাধ্যমে নানা রকম টাকা নয় ছয় করেছে, সেইটার জন্য
ইডি বলছে যে তারা ওখানে অনুসন্ধান করতে গিয়েছিল এবং তারা কোনো কাগজ বার করবার আগেই ইডি ওখানে মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে উনি ওখানে যে জিনিসগুলো বার করে নিয়েছেন, ফাইলগুলো তো রয়েছে, আর একটা ল্যাপটপ আর একটা হার্ড ডিস্কের মধ্যে কত কোটি মেগাবাইট টেরাবাইট ডেটা ধরে সেটা তো মানুষের অজানার নয়। একটা ল্যাপটপ এবং একটা হার্ড ডিস্কে যে কত টেরাবাইট ডেটা ধরে, তাতে একটা লাইব্রেরি পুরো নিয়ে যাওয়া যায়। অতএব এগুলো যে কপিল সিবল বলেছেন, কপিল সিবলের পক্ষে অত্যন্ত অনুচিত কাজ হয়েছে এই কথাগুলো বলা। বিশেষ করে ফাইলগুলো যে গাড়িতে লোড করা হয়েছে সেটা তো সবাই পুরো রাজ্যবাসী দেখেছি। আজকে ইলেকট্রনিক মিডিয়ার যুগে তো এগুলো লুকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে এই পরিপ্রেক্ষিতে কপিল সিবল কি করে এই মিথ্যে কথাগুলো বললেন কোর্টের সামনে আমার হৃদয়ঙ্গম হচ্ছে না। আর একটা বিষয় যেটা, যে অচেনা লোক নাকি ঢুকছে এমন খবর এসেছিল মুখ্যমন্ত্রীর কাছে, এবং এই জন্যই মুখ্যমন্ত্রী সেখানে গেছেন, এবং সেটা অস্বাভাবিকও নয় এমন কথা বলছেন অভিষেক মনু সিংভি রাজ্য এবং ডিজিপির পক্ষ থেকে। তিনি আরও বলেছেন যে কিছু অচেনা লোক ওখানে ঢুকেছে, এই খবর পেয়ে ডিজিপিও গেছিলেন, এবং মুখ্যমন্ত্রী যেহেতু জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান সেই জন্য তার সঙ্গে নিরাপত্তাপ্রাপ্ত মানে তিনি নিরাপত্তার ভারপ্রাপ্ত হয়ে সেখানে তার সঙ্গে যদি যান তাহলে সেটাও অস্বাভাবিক কিছু নয়। এখানে ভয় দেখানো, ডাকাতি বা লুটপাটের মতো কোনো ঘটনাই নাকি ঘটেনি। অভিষেক মনু সিংভি কি বিদূষকের ভূমিকা পালন সুপ্রিম কোর্টের সামনে ওখানে গিয়ে ওই সমস্ত কথাগুলো বলছেন যে একটা বেসরকারি সংস্থার অফিসে কিছু অচেনা লোক ঢুকছিল, সেই জন্য সেখানে হঠাৎ মুখ্যমন্ত্রী, ডিজি এবং সিপি চলে যাবেন, এটা একটা স্বাভাবিক ঘটনা? এটা কেউ বিশ্বাস করবে? তো এই ঢাকাই কুট্টির কথা, এটা হচ্ছে কয়না কর্তা ঘোরায় আসবো, এইটা তো সেরকম ব্যাপার। একটা অচেনা লোক একটা বেসরকারি সংস্থার অফিসে ঢুকে পড়েছে, সেই জন্য মুখ্যমন্ত্রী তড়িঘড়ি দৌড়ে আসবেন আর তার সঙ্গে ডিজি আর সিপিকে নিয়ে আসবেন। হ্যাঁ, বুঝলাম যে ওর ব্যক্তিগত নিরাপত্তার জন্য, জেড প্লাস ক্যাটাগরি ইত্যাদির জন্য এরা ডিজি এবং সিপি এসছেন, সব ঠিক আছে। গেলেন কেন? যাবার কি দরকার ছিল ওর ওখানে? গেলেন কেন? এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কিসের জন্য গেলেন? কি জিনিস নিয়ে আসতে, এবং যেটা নিয়ে এলেন তার মধ্যে কি আছে সেটাকে মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে এবং প্রমাণ করতে হবে যে এটাই উনি নিয়ে গেছেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষে খুব কঠিন কাজ হবে। ইডির হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু সওয়াল তিনি বলছেন যে এই মামলা একেবারেই ব্যতিক্রমী, তার কারণ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্ত, এবং চুরির কাজটি কোট আনকোট চুরির কাজটি মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে করেছেন। আর এই ঘটনা ঘটেছে পুলিশ কমিশনার এবং অন্যান্য এবং পুলিশের ডিজিপির উপস্থিতিতে। সুতরাং রাজ্যের পুলিশের যারা শীর্ষকর্তা, যারা মানে চুরি বা ডাকাতি হলে যাদের কাছে যাওয়ার কথা তারা নিজেরাই এই চুরি বা ডাকাতির সঙ্গে যুক্ত, এবং এই ঘটনার কোনো এফআইআর যদি নথিভুক্ত হয়ও বা সেটা যে সঠিকভাবে তদন্ত হবে না সেটা তো বলাই বাহুল্য। এই বিষয়টা সুতরাং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া ছাড়া এখানে কোনো উপায় নেই, এমন আর্জি জানিয়েছেন ইডির পক্ষ থেকে সলিসিটর জেনারেল। কি বলবেন? যেখানে মুখ্যমন্ত্রী নিজে গেছেন আর তার পেছন পেছন বাঘের পেছনে যেরকম করে ফেউ যায় সেরকম করে ডিজি এবং সিপি গেছেন, সেখানে রাজ্য পুলিশের তরফ থেকে কোনো রকম অনুসন্ধান, কোনো রকম তদন্ত যে নিরপেক্ষ হবে না, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে যদি ওর মধ্যে কিছু এমন কিছু জিনিস থাকে যা মুখ্যমন্ত্রীর প্রতি বা তার দলের প্রতি অঙ্গুলি নির্দেশ করে, তাহলে কি কোনো সুস্থ মস্তিষ্ক লোক আশা করতে পারে যে ডিজি বা সিপি সেটাকে প্রকাশ করে দেবেন? কেউ ভাবতে পারে যে ডিজি বা সিপি সেটাকে প্রকাশ করে দেবেন? কেউ ভাবতে পারে যে তারা ওটাকে চাপবার চেষ্টা করবেন না? অতএব এটা হচ্ছে কি অত্যন্ত একটা ন্যায্য আবেদন, যেটা রাজু সাহেব করেছেন সুপ্রিম কোর্টের সামনে, এবং তারপরে বিচারপতিরা যা কি অনুসন্ধান কি সিদ্ধান্ত দেবেন এর উপরে সেটা তো পরের কথা। একটা শেষ প্রশ্ন করব স্যার, যে আজকে যখন আদালতে সুপ্রিম কোর্টে এই শুনানি চলছে তখন
সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা মানে যে কোর্টরুম থেকে যে শুনানিটা চলছে সেটা সেই একটা লিঙ্ক ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ সেই লিঙ্ক দেখছিলেন, সেই লিঙ্কে গিয়ে কোর্টের শুনানির কথা শুনছিলেন এবং তার নিচে যে সমস্ত পরপর তাদের কমেন্টগুলো আসছিল সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ কি চাইছে। তারা বারবার একই কথা বলছেন যে এত পরের পর দুর্নীতির পরেও কিন্তু রাজ্য সরকার অধরা হয়ে রয়েছে এবং তাই জন্য তিনি মনে করে নিয়েছেন যে তিনি সমস্ত আইন টাইনের ঊর্ধ্বে। সুতরাং আজকে যে ঘটনা ঘটেছে, আজকে ইডি যে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টের কাছে, সেই ঘটনায় যদি সুপ্রিম কোর্ট সুবিচার না করে তাহলে সাধারণ মানুষের কিন্তু কোর্টের ওপর থেকে এবং বিচার ব্যবস্থার ওপর থেকেই মানে সম্পূর্ণ আস্থা হারিয়ে যাবে। সুতরাং সুপ্রিম কোর্টের কাছে ন্যায্য ন্যায় বিচার চাইছি। আপনার কি মনে হয় যে এবারে ন্যায় বিচারটা পাওয়া যাবে? ন্যায় বিচার তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কাছে পাওয়া যাবে বলে আমি মনে করি। ন্যায় বিচারটা কি হবে, বিচারটা কি হবে, বিচারপতিদের সিদ্ধান্ত কি হবে সেটা তো দেখার অপেক্ষা আছে আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে যে মানুষ যেটা বলছেন, সাধারণ মানুষ যারা অল্প স্বল্প আইন বোঝে নাই আমার মতো লোক, তারা যেটা বলছে সেটা হলো যে এই ঘটনাটা একেবারে তলা পর্যন্ত গিয়ে ঘেঁটে দেখতে হবে। কারণ কোনো সাধারণ ব্যাপারে মুখ্যমন্ত্রী দৌড়ে এরকম একটা বেসরকারি অফিসে ঢুকে যান না এবং সেখান থেকে তাড়া তাড়া ফাইল বার করে সেগুলোকে গাড়িতে লোড করা হয় না। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিজি এবং সিপি যান না। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত এর জন্য ব্যক্তিগত সিকিউরিটির জন্য তো ডিজি বা সিপি দরকার নেই, দুটো ইন্সপেক্টর র্যাঙ্কের লোক হলেই চলে। তারা যথেষ্ট তাকে মুখ্যমন্ত্রীকে সিকিউরিটি দিতে পারেন। তো এই পুরো জিনিসটা দেখে তো একটা জিনিস একেবারে পরিষ্কার যে ডাল মে কুছ কালা হয়, কিছু একটা লুকোবার আছে। যেই জন্য মুখ্যমন্ত্রী একেবারে তেড়ে ফুঁড়ে ওখানে গিয়েছেন এবং গিয়ে ইডিকে ভয় দেখিয়ে সমস্ত কাগজপত্র, হার্ড ডিস্ক, ফাইলপত্র বার করে নিয়ে এসছেন। এবার তাতে কি আছে এবং তার থেকে কি সিদ্ধান্ত করা যেতে পারে সেটা বিচার্য, সেটা তো বিচারপতিদের বিচার্য। একটা কথা খালি আমি বলবো, আজকে যদি এর পরে কোনো সিদ্ধান্ত না হয়, ব্যাপারটাকে যদি ওই তারিখের মধ্যে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি রাজ্যের জনসাধারণের সামনে বলবেন যে কিছু করতে পারলি, আমি তো গেলাম ওখানে গিয়ে তো হার্ড ডিস্ক আর কাগজপত্র নিয়ে বেরিয়ে এলাম, আমাকে কেউ ছুঁতে পারলি না, আমি হচ্ছি মমতা ব্যানার্জি, আমি সব আইনের ঊর্ধ্বে। এইরকম একটা বার্তা মমতা ব্যানার্জি দেবেন নিঃসন্দেহে। যদি ব্যাপারটাতে তার সপক্ষে কোনো সিদ্ধান্ত হয় বা ব্যাপারটা যদি ওই তারিখের মধ্যে চলে যায়, তাহলে এইরকম একটা সম্ভাবনা আছে, এটা আমার মনে হয়।